অস্থির হয়ে পড়ছিলেন সুদীপ কাকলিরা। তীর্থের কাকের মতো বসেছিলেন কবে শুভেন্দু অধিকারী আসবেন আর বৈঠকে বসবেন। অবশেষে মঙ্গলবার সেই বহু প্রতীক্ষিত বৈঠক হলো। রফাসূত্র কিছু বেরোলো, নাকি এখনো ঝুলেই রইল এই 20 তৃণমূল সাংসদের ভবিষ্যৎ? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। এই 20 জন এনসিপিআইতে থেকে তো খুব একটা সুখে নেই, মানে একটা নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে থাকার মতো একটা অবস্থা। এদিকে ইন্ডিয়াকেও সমর্থন করছেন, নিচুতলার বিজেপি কর্মীদের কাছে কটাক্ষেরও শিকার হচ্ছেন। এরকম একটা পরিস্থিতিতে গতকাল বৈঠক হলো, কিছু রফা বেরোলো, নাকি এদের এদের ভবিষ্যৎ কি? এতদিন হয়ে গেল, এখনো কোনো ভবিষ্যৎ এরা নিজেরাই খুঁজে পাচ্ছেন না হয়তো। দেখো, তৃণমূল একটা আঞ্চলিক দল ছিল এবং সেই আঞ্চলিক দল থেকে এরা একটা ডিঙি নৌকোয় উঠেছে। সেই ডিঙি নৌকোর নাম হচ্ছে এনসিপিআই। এখন তুমি যদি একটা ডিঙি নৌকোয় চেপে তোমার যদি 4 বছর বাইতে হয়, সেটা তো অনিশ্চয়তার যাত্রা, তো চরম অনিশ্চয়তা। এবং তুমি নামে সাংসদ, একটা বড় ব্যাপার। তুমি পাড়ার কাউন্সিলর নও, তুমি এমএলএ নও, তুমি সাংসদ। 7টা বিধানসভা এলাকা তোমার নির্বাচন কেন্দ্রের মধ্যে। তারপরে যদি তুমি একটা ডিঙি নৌকোয় চড়ো, আর তৃণমূল পার্লামেন্টে বড় পার্টিগুলোর মধ্যে একটা ছিল 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 যার লোকসভায় 29 জন সাংসদ, রাজ্যসভায় 13 জন সাংসদ, তার মানে প্রায় 42 জন সাংসদ, কম নয়। তো সেই পার্টি থেকে তুমি একটা ডিঙি নৌকোয় চলে এসেছো। এবার যতদিন না বিজেপিতে জয়েন করতে পারছো ততদিন একটা অনিশ্চয়তা থাকছে। এটা হচ্ছে 1। 2 হচ্ছে যে এরা বিজেপি বা এনডিএকে সাপোর্ট করছে। তো এনডিএকে যখন সাপোর্ট করছেন, তার মানে শরিক দল বিজেপি, তাহলে শরিকে কি সম্মান পাচ্ছেন? বড় প্রশ্ন, বড় প্রশ্ন। এবং 3, তাদের স্বাভাবিক রাজনৈতিক কাজকর্ম করার কি তারা সুযোগ পাচ্ছেন? সেটাও সম্ভবত পাচ্ছেন না। এখন এরা 8 জুন 8 জুন এরা দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, তার বাড়িতে প্রথম দিন দেখা করেন। সেদিনকেই বলা যেতে পারে যে ভিত পুজো হয়, এবং সেদিনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন। এবার এদের তো প্রতিদিনের সমস্যা হচ্ছে, কারো পার্টি অফিস স্থানীয় বিজেপি কর্মীরা ভেঙে দিচ্ছে, কোথাও গিয়ে পুলিশে ছাপামারি চলছে, কোথাও কেউ ডিম ছুড়ে দিচ্ছে, হেনস্থা, কোথাও গিয়ে কেউ ফেসবুকে বা অন্যান্য জায়গায় বা প্রকাশ্যে স্থানীয় তার নির্বাচন কেন্দ্রের মধ্যে কোনো এমএলএ যা তা বলছেন। যে এদের মান সম্মান নিয়ে ফলে প্রতিদিনের সমস্যা ছিল। ফলে তারা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করতে চাইছিলেন, কিন্তু 8 জুনের পরে, জুন থেকে জুলাই, জুলাই থেকে অগাস্ট, প্রায় 2 মাস পর তারা কালকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছে। গত মঙ্গলবার, মানে গত সপ্তাহের মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাওয়ার কথা ছিল দিল্লিতে এদের সাথে বসার জন্য, কিন্তু এই আরশোলাদের মানে ককরোচ পার্টির যে প্রতিবাদ, সেই জন্য যাওয়াটা হয়নি। তারপরে গতকাল গেছে, এবং গতকাল যাওয়ার পর, এটা আমি ভেতরের খবর বলছি একদম, তো সবাই মিলে ডিসাইড করেন যে কে বলবেন, কারণ সবারই মোটামুটিভাবে কম বেশি সমস্যা একই রকমের, কারো একটা দুটো একটু বেশি, কারো একটা দুটো একটু কম। তো ঠিক হয় পার্থ ভৌমিক বলবেন, ব্যারাকপুরের সাংসদ। বলিয়ে কইয়ে দেখে নাকি? পার্থদা থিয়েটার করেন, সিনেমা করেন, কথা গুছিয়ে বলতে পারেন, তো পার্থদাকে দায়িত্ব দেন। তো পার্থদা বলেন যে আমাদের যেটা বেসিক প্রবলেম হয়ে গেছে, এই যে দ্য ওয়ালে লেখাও হয়েছে যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন, তখন রাজা পুরু বলেছিলেন, পুরুকে জিজ্ঞেস করেন তুমি কি চাও? বলছে যে সম্মান চাই, একটা বীরের কাছে বীরের সম্মান চাই। এদেরও বক্তব্য যে আমরা সম্মানটা চাই। আমরা এই যে এনডিএ শরিক দলই তো হয়ে গেলাম, তো অন্যান্য স্টেটে বিজেপির যে শরিক দল, তারা যা মর্যাদা পায় আমরা তো পাচ্ছি না। পার্থ ভৌমিক আরো বলেন যে আমার সাংসদ এলাকার মধ্যে পড়ে বীজপুর, তো বীজপুরের বিধায়কের জন্য বা ওই এলাকার জন্য আমার সাংসদ এলাকা তহবিল থেকে প্রায় 1.5 কোটি টাকা আমি বরাদ্দ করেছি। তারপরেও তিনি খোলাখুলি আমাকে যাতা বলছেন। আবার নৈহাটি বিধায়ক আর এক কথা বলছে।
এইসব তুতু মেমের মধ্যে আমি যেতে চাই না, কিন্তু আমরা তো চাই যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান। তা নাহলে আমরা পলিটিক্সে আমাদের থেকে লাভটা কি? তা তো আমার পরিচয় হয়ে গেল বিল্লা নাম্বার 786। এই দিওয়ারের ডায়লগ তো ভূপেন্দ্র যাদব বুঝতে পারেননি, তো উনি বলেন যে 786 আবার কি হলো? বলে আপনি দিওয়ার দেখেননি অমিতাভ বচ্চনের, বিল্লা নাম্বার 786? তো ওরকম আমাদের একটা নাম্বারই রয়ে গেছে, আর তো কিছু নেই। মানে বোঝাতে চাইছেন যে আমি সাংসদ, আমি অত নম্বর সাংসদ বা একটা নাম্বার, কিন্তু প্রাপ্য সম্মান বা এর বেশি আর কিছু নেই। আমি বাড়ি থেকে বেরোতে পারি না, আমার কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারি না, ওখানে গিয়ে বিজেপির যে কর্মীরা তারা অপদস্থ করছে বাইরে, তৃণমূলের লোকেরাও আবার করছে, তৃণমূলের লোকেরা করছে, তাহলে পরে আমার অস্তিত্বটা কোথায়, আমি কোথায় এক্সিস্ট করছি? তখন যতদূর জানতে পারি যে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন যে আপনারা তাহলে কি চান? তখন পার্থবাবু বলেন যে ওই সম্মানটাই চাই। এখন যদি বারাসাতের যে এমপির কার্যালয়, বারাসাতে কাকুরি ঘোষ দস্তিদার সাংসদ, সেই কার্যালয়, নতুন একটা কার্যালয় উদ্বোধনে যদি স্থানীয় বিজেপি বিধায়করা আসেন, বিজেপি নেতারা আসেন, বা আজকে ব্যারাকপুরের যদি এমপির কার্যালয় উদ্বোধনে অর্জুন সিং আসেন এবং বিজেপির এমএলএরা আসেন, তাহলে একটা মেসেজ যায়। বাস্তব না, বাস্তব সম্ভব। এবার সেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা ভালো প্রস্তাব। 18 বা 19 তারিখ তিনি কথা দিয়েছেন যে নবান্নে এই 20 জন সাংসদকে ডাকবেন এবং তাদের এলাকায় যে বিজেপি সাংসদরা আছেন, বিধায়করা আছেন, তাদেরকে ডাকবেন, ডেকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যে দেখো মিলেমিশে কাজ করতে হবে, তবে তো ডেভেলপমেন্ট হবে পশ্চিমবঙ্গে। এবং এইটা যে কঠিন কাজ সেটা মুখ্যমন্ত্রীও জানেন। তো ফলে বিজেপির যে সেন্ট্রাল অবজারভার ভূপেন্দ্র যাদব, তাকে মুখ্যমন্ত্রী বলেছেন কালকে মিটিংয়ে যে আপনি এটা আমার একটু পাশে থাকবেন, তা না হলে পার্টির ভিতর থেকে তারা রেজিস্ট্যান্স আসছে। এই যে তুমি, আমি জানি না তুমি বলছিলে, হয়তো বলবে এখন আলোচনাতেও বলবে, শ্রমিক ভট্টাচার্যের কথা। শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে আজকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে এরা যদি এই ইনিশিয়েটিভটা নিয়ে বাগিয়েছে, তখন উনি বলেছেন যে এটা এখনো দিল্লি বহুদূর, এর মধ্যে গঙ্গা দিয়ে অনেক জল গড়াবে, 2029টা অনেক দূর। তার কারণ হচ্ছে দেখো শ্রমিক ভট্টাচার্যেরও একটা catch-22 অবস্থা। তিনি বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা বিজেপি স্বার্থেই করছেন। এই 20 জন সাংসদ যদি গিয়ে কেন্দ্রে বিজেপির পাশে দাঁড়ায়, এনডিএতে সামিল হয়, তাহলে এনডিএ শক্তিশালী মজবুত হলো। কারণ বিজেপি সেই যে 240 পেয়েছিল, তারপরে তো আর বিজেপি বাড়েনি। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কাছে আরও একটি উদ্বেগের জায়গা আছে, সেটা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধেই তো লড়াই করে বিজেপি আজ পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে। তারপরে বিজেপির যে নিচুতলার কর্মী, যাদের এদেরকে দেখলে একটুখানি মসমস করছে, মানে একটুখানি রাগ হচ্ছে, তাদের সেন্টিমেন্টটাকেও তো অ্যাড্রেস করতে হবে একেবারেই। সেটা যদি আবার শ্রমিক ভট্টাচার্য না বলেন তাহলে তো ব্যাপারটা হবে না, সাংগঠনিক জায়গা থেকে সমস্যা। এবার তুমি চিন্তা করে দেখো যে বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, এই যে এবার যে 208টি আসনে জিতে যে ক্ষমতায় এসেছে, হিউজ ম্যান্ডেট, তার ফলে আজকে দক্ষিণ কলকাতা আসনে বা ধরো উত্তর কলকাতা আসনে বা ধরো তোমার বারাসতে, ঠিক আছে, দমদমে, এখানে তো বিজেপির যে স্থানীয় নেতা, স্টেটের নেতা, তাদের মধ্যে তো অ্যাসপিরেশন তৈরি হয়েছে যে আগামী লোকসভা ভোটে আমি প্রার্থী হব। একেবারেই। তিনি যদি দেখেন যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক তো আর নেই, মানে সরি আত্ম ব্ল্যাঙ্ক নেই, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেছে, তাহলে তাকে তো হতাশা গ্রাস করবে। এবং সেই কারণেই তারা সমালোচনা করছে, বা তাদের যে সেন্টিমেন্ট সেটা অ্যাড্রেস করবে কি অ্যাড্রেস, এরকম catch-22 অবস্থা একেবারে। আর এই যে বলছে যে ডিলিমিটেশন হলে যদি 50% আসন বেড়ে যায়, এরকম একটা ফর্মুলা নাকি চলছে, এরাও তো বোধহয় আশায় রয়েছেন এইরা, এই সাংসদরা, যে তাহলে একটা কোথাও গিয়ে এখনো ডিলিমিটেশন বিলটা পাস হয়নি, সেটা সংসদে পাস করার চেষ্টা হচ্ছে। সেটা যদি পাস হয় তাহলে পশ্চিমবঙ্গে 1/3 সিট বেড়ে যাবে, কিন্তু সিটটা বেড়ে গেলেই অ্যাসপিরেশনটা কমে যাবে এরকম নয় তো, একেবারেই তাই। সিট বেড়ে গেলে তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাসপিরেশনও তো বাড়বে, ন্যাচারালি বাড়বে। কারণ বিজেপি তো আর পশ্চিমবঙ্গে এখন ছোট পার্টি নেই, 77 জন বিধায়কের পার্টি নয়, 208 জনের পার্টি বাড়ছে আরো এখন। তারপরে ন্যাচারাল কোর্সে একটা অ্যাসপিরেশন বাড়বে।
তো এইটাকে সামাল দেওয়া একটা কঠিন ব্যাপার। আবার যাদেরকে নিয়ে এসেছে এনসিপিআইতে এবং ভূপেন্দ্র যাদবের বাড়িতে, তাদেরকে একটা প্রোটেকশন দেওয়াটা একটা দরকার। ফলে দুটো দিকেই একটা ব্যালেন্স করে একটা কঠিন একটা ব্যালেন্সিং এর খেলা খেলতে হবে। কঠিন ব্যালেন্সিং এর খেলা, সহজ নয়। এখন সেইটা মুখ্যমন্ত্রী বলেছেন যে 18 তারিখ 19 তারিখে মিটিং ডেকে, তাতে এরা কিছুটা আশ্বস্ত হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে অন্তত 2 বা 3 সাংসদ, তাদেরকে বলা হয়েছে তারা এসকর্ট পাবেন, এসকর্ট পুলিশের এসকর্ট ভ্যান পাবেন। আর এসকর্ট ভ্যানে কি আছে, এমনিতে এদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। একমাত্র প্রসূন ব্যানার্জির নিরাপত্তাটাই মানে সিকিউরিটি একটু কম, আর প্রসূন ব্যানার্জি চাইছেন সিকিউরিটি। এবারে যে নিরাপত্তা দেওয়া হয়েছে কম বেশি যার যেরকম প্রয়োজন। এসকর্ট অনেকে চাইছেন, তাতে এক তো যে নিরাপত্তার ইস্যু আছে, 2 হচ্ছে যে তৃণমূল জমানায় হয়তো তারা এসকর্ট পেতেন, তারপরে তার মনে হচ্ছে তার কোথাও সোশ্যাল স্ট্যাটাসটা নেমে যাচ্ছে, পলিটিক্যাল স্ট্যাটাস নেমে যাচ্ছে। এসকর্ট না থাকলে বোধহয় সেই পলিটিক্যাল স্ট্যাটাসটা মেনটেন করা যাবে না, খেলো হয়ে যাবেন। এসকর্ট থাকলে বোঝা যাবে যে হয়তো গভর্নমেন্ট এনাকে একটু বেশি ব্যাকআপ, ফলে লোকাল বিজেপি হয়তো একটু শান্ত থাকবে, সম্মান দেবে হয়তো। যাই হোক, কালকে ঠিক হচ্ছে যে 2-3জনকে এসকর্ট দেওয়া হবে, পুলিশের এসকর্ট ভ্যান। আর কিছু বোনাস পয়েন্টের কথা বলা হয়েছে, যেটা আমরাই বলছি বোনাস পয়েন্ট। সেটা হচ্ছে যে প্রতিটা এমপিকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 5,000 ট্রিপল দিয়ে দেওয়া হবে এই বর্ষার বাজারে যদি তারা বিতরণ করেন, আচ্ছা, বা তাদের সুপারিশে 5,000 অন্নপূর্ণা ভান্ডার, এগুলো যদি হয়। কিন্তু এদের আপাতত ট্রিপল আর অন্নপূর্ণা ভান্ডারের আগ্রহ আছে বলে আমার মনে হয় না। ঝুঁকিও আছে ট্রিপল বিলি করতে যাওয়া। 5,000 ট্রিপল বিলি করতে গেলে 100 লোক সঙ্গে থাকতে হবে। তুমি যদি তোমাকে 5,000 ট্রিপল দিয়ে দিই, কোথা থেকে তোমাকে যদি 5,000 ট্রিপল দিয়ে দিই, তোমার কাছে 100 লোক থাকতে হবে যে 5,000 ট্রিপল বিলি করবে। ঠিক। ফলে 5,000 ট্রিপলটা এদের কাছে এখন কোনো উৎসাহ নেই। এদের উৎসাহ হচ্ছে তারা যেন তাদের পলিটিক্যাল ফিউচারটা ইনশিওর থাকে, তারা যেন ফ্রিলি মুভ করতে পারেন, তারা যেন কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারেন, এটা ঠিক আছে, এবং তাদের যেন সিকিউরিটি থাকে, তারা যেন একটা সম্মান পান। কিন্তু আমি নবান্নের বৈঠকটা একটা ভিজুয়ালাইজ করছি, যে ওখানে বসে রয়েছেন পার্থ ভৌমিক, যেই ফর্মুলাতে মুখ্যমন্ত্রীও চাইছেন বসাতে আর কি। পার্থ ভৌমিক রয়েছেন, একই সঙ্গে অর্জুন সিং এবং বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসও রয়েছেন, যারা রোজ পার্থর বিরুদ্ধে বিষোদ্গার করছেন এই মুহূর্তে। আবার ওদিকে জগদীশ বসুনিয়া কুচবিহারের রয়েছেন, তার সঙ্গে অর্জুন সিং কিন্তু আর করছেন না। এবং পার্থ ভৌমিক এই এনসিপিআইতে যাওয়ার পরপরই অর্জুন সিং এর সঙ্গে গিয়ে দেখা করেছেন। আচ্ছা, এবং মিলেমিশে কাজ করার কথা একটা হয়েছে। ব্যারাকপুরটা ব্যতিক্রম, এখনো পর্যন্ত আছে। 2-4 জন এমএলএ বলছেন, কিন্তু সেটা পার্টি যদি হুইপ দেয় তো হ্যাঁ, কিন্তু এটা চ্যালেঞ্জ এই কারণেই হচ্ছে যে লোকাল বিজেপির অ্যাসপিরেশন। ঠিক। এবার অ্যাসপিরেশনটা তো তুমি যদি জোর করে দিতে চাও, তাহলে তার একটা হিতে বিপরীত হতে পারে। তো ওই জন্যই বলছে না, কঠিন একটা ব্যাপার, করা সহজ ব্যাপার নয়। এখন এরা যদি, কিন্তু এরকম যে কোনোদিনও অতীতে হয়নি তা তো নয়। ঠিক, রাজনীতিতে সবই সম্ভব ছিল এবং হয়েওছে। এ তো হয়েছে। নিশীথ প্রামাণিক তো তৃণমূলেই ছিলেন, ঠিক। অর্জুন সিংও তৃণমূলে ছিলেন। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, সেখান থেকে এসেছেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেকে প্রমাণ করেছেন। শঙ্কর ঘোষ সিপিএম থেকে এসে নিজেকে প্রমাণ করেছে, এবং উত্তরবঙ্গে শিলিগুড়িতে বিজেপির যে বৃদ্ধি, তাতে শঙ্কর ঘোষের অবদান রয়েছে। কোচবিহারে নিশীথ প্রামাণিকের অবদান রয়েছে। গোটা বাংলায় তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অবদান রয়েছে। নন্দীগ্রাম জিতেছেন, ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী হারিয়েছেন। তো এটা তো বড় ব্যাপার। কিন্তু এই যে ভোটের পরে বিজেপি সাকসেস পেয়ে যাওয়ার পরে যে এসে চেপে বসা, এই কারণে সমস্যা হতে পারে বা হচ্ছে। কিন্তু এটারও তো নমুনা রয়েছে। আমি এর আগেও বলেছি যে গোয়ালিয়ারে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সেখানে কি লোকাল বিজেপির অ্যাসপিরেশন ছিল না? ঠিক। তো সব জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তো এমপি ছিলেন, জয়েন করে গেছেন, তিনিই আবার ওখান থেকে দাঁড়াচ্ছেন, মন্ত্রী হয়ে গেছেন কেন্দ্রের। ফলে স্থানীয় জিতিন প্রসাদ, আরপিএন সিং, ভুড়ি উদাহরণ আছে। তুমি বলেও ন্যাশনাল পলিটিক্সের ভুড়ি উদাহরণ আছে। এখন
এইটাকে যে অনেকেই প্রশ্ন তুলছেন যে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বিজেপি ক্ষমতায় এলো সেই তৃণমূলের লোকেরাই যদি আবার বিজেপি চলে যায় তাহলে তো সেই একই ব্যাপারটা হলো ঘুরে ফিরে। এবারে বা যদি প্রার্থীও হয়ে যায়, এটা এই যে লোকে সমালোচনা করছে এটা তো বাস্তব এবং ঠিকই সমালোচনা করছে, কিন্তু তুমি কি এটা এটা কি বলবো যে এটা তুমি ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি এটাই সর্বভারতীয় রাজনীতির নিউ নর্মাল হয়ে গেছে। ঠিক, এটাই নিউ নর্মাল। এবার এই নিউ নর্মালটাকে চেঞ্জ করতে পারে মানুষই। মানুষ যদি আজকে 29 সালের লোকসভা ভোটে এদেরকে প্রত্যাখ্যান করে তাহলে বোঝা যাবে যে এই নিউ নর্মাল, এই যেটা অ্যাভারেশন হচ্ছে সেটা মানুষ মানছে না। মানুষ এটাকে বদলানোর হাতিয়ার তো মানুষের হাতেই আছে, এটাকে বদলানোর হাতিয়ার তো মানুষই পারে সেটা একটা ভোটেই, একটা নির্বাচনে। 2007 সালে গুজরাটে যখন বিধানসভা ভোট হয়, সৌরাষ্ট্র রিজিয়নে বহু বিধায়ককে নরেন্দ্র মোদী টিকিট দেননি। সেই ইলেকশনে কংগ্রেসের একটুখানি গ্রোথ হচ্ছিল, মানে সম্ভাবনা দেখা যাচ্ছিল, বিশেষ করে সৌরাষ্ট্র রিজিয়নে যেহেতু বিজেপির মধ্যে একটা ইন্টারনাল বিকারিং ছিল কেশুভাই প্যাটেল বনাম নরেন্দ্র মোদী, ফলে সৌরাষ্ট্রতে কংগ্রেস একটু ভালো রেজাল্ট করবে বলে একটা আশা তৈরি হয়েছিল। ভোটের আগে তো অনেক রকমই আশা তৈরি হয়। কংগ্রেস করলো কি, নরেন্দ্র মোদী যে এমএলএ গুলোকে বাদ দিলেন তাদেরকে কংগ্রেস নিয়ে নিল, ওখানে টিকিট দিল, সবাই হারলো, গোবর্ধন ঝাড়াপিয়া থেকে শুরু করে সবাই হারলো, মানে মানুষ প্রত্যাখ্যান করলো। তো ফলে আমি কি বলতে চাইছি, মানে জিনিসটা তো মানুষের হাতেই আছে, অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে। এবার ওটাই বলছি যে বিজেপি এখন খুব ক্যাচ-22 অবস্থা, যে এই 20 জনকে নিয়ে, প্রথম কথা হচ্ছে এই 20 জনকে এনসিপিআই থেকে এখনই সামিল করতে পারছে না বিজেপিতে। তার কারণ হচ্ছে যে তৃণমূল আদালতে গেছে, সিম্বল পায়নি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যদি সিম্বল পেয়ে যান তাহলে কালকে দেখে কথা দেওয়া হয়েছে যে তাহলে আপনাদের এনসিপিআই থেকে আমরা বিজেপিতে সামিল করে দেবো, কারণ তখন তো আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা আপনাদের এগেনস্টে দল মামলা বা মোকদ্দমা করবে না, তাহলে তখন আপনাদের মসৃণভাবে আপনার বিজেপিতে মিলেমিশে যাবেন। কিন্তু কতটা সত্যিই মসৃণ হবে সেটা ইয়েট টু বি সিন, কারণ লোকাল লেভেলে বিজেপি কতটা অ্যাকসেপ্ট করবে, ঠিক সেভাবে করলেও কতটা অ্যাকসেপ্ট করবে এখনো দেখার। আরো একটা সমস্যা এখানে আছে, দেখো নিশীথ প্রামাণিক বা সৌমিত্র খাঁ বা শঙ্কর ঘোষ বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এরা যে অন্য দল থেকে বিজেপিতে এসেছেন এবং নিজেদের জমি তৈরি করেছেন লড়াই করে, তো প্রমাণ করে দেখিয়েছে। কিন্তু তৃণমূলের যে 20 জন সাংসদ, তাদের মধ্যে অধিকাংশই ছিলেন সূর্যের আলোয় আলোকিত, মমতা বন্দ্যোপাধ্যায় আলোয় আলোকিত, তাদের নিজস্ব রাজনৈতিক প্রভাব কতটা ছিল। তার ফলে তারা তাদের এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তাদের অস্তিত্ব, অ্যাকচুয়াল অস্তিত্ব কতটা আছে সেটাও একটা কোয়েশ্চেন, রাইট। ফলে তারাও যে মুখ্যমন্ত্রী যে তাদেরকে সবাইকে নিয়ে বিজেপি এমএলএ ফেমএলএকে নিয়ে তাদেরকে বসিয়ে বুঝিয়ে বাজিয়ে দিলেন, এইটা দিলে তো শুধু সার্ভাইভ করবেন না, সার্ভাইভ করতে গেলে তাদের পলিটিক্যাল অ্যাকিউমেন্টও থাকতে হবে, তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা থাকতে হবে। একদমই তাই, নাহলে কোনো একজন এই সাংসদকে তো ঝিনুকে করে ওখানে গিয়ে একদম সাধারণ মানুষকে গিলিয়ে দিলে হবে না। এতদিন যেটা সূর্যের আলোয় আলোকিত ছিলেন, তার তো ওখানে পলিটিক্যাল প্রভাব থাকবে। তিনি যদি আবার শুভেন্দু অধিকারী আলোয় আলোকিত হতে চান, তাকে যদি আবার সেই শুভেন্দু অধিকারী আলোয় আলোকিত হতে হয়, তাহলে তো তার কোনো ভ্যালু নেই। তাহলে এই যে তাকে বসানো হচ্ছে, সেটা তিনিই বা এটাকে সার্ভাইভ করতে পারবেন কিনা, মানুষের মধ্যে তার সত্যি গ্রহণযোগ্যতা আছে কিনা সেটাও দেখতে হবে। কিন্তু চুম্বকে কালকে এটা ঠিক হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতীক পেলেই, তৃণমূলের সিম্বলের অধিকার পেয়ে গেলেই এনাদের বিজেপিতে সামিল করা হবে এবং এদিক থেকে কোনো অপোজার মুখ্যমন্ত্রী একটা চেষ্টা করবেন বিজেপি এমএলএদের নিয়ে এদেরকে নিয়ে একসঙ্গে বসার, এবং এদেরকে বলা হয়েছে যে ওই পুলিশের স্কট ইত্যাদি 2-1 জনকে, আর হচ্ছে যে ওই 5,000 ত্রিপল, যেটা 5,000 লক্ষ্মী ভান্ডারের রেকমেন্ডেশন, এইগুলো বলা হয়েছে। এখন
দেখা এখন এইটা দিয়েই যে এদের আগামী দিনে ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে কিনা সেটা তো সময় বলবে। আমি মনে করি না যে 20 জন সাংসদ, এই 20 জন সাংসদের মধ্যে 20 জনকেই বিজেপি সে ডিলিমিটেশন হোক, পশ্চিমবঙ্গের লোকসভা আসন 42 থেকে বেড়ে 63টা হোক বা 126টা হোক, এই সবাইকে টিকিট দেওয়া বিজেপির পক্ষেও সম্ভব হবে না। আর যৌক্তিকতাও থাকবে না। অনেকেরই এখানে আছে যাদের বয়স 80 পেরিয়ে গেছে, অনেকেই আছেন অসুস্থ, এসব নানা রকম কারণ আছে। অনেকেই আছে থাকবেন যেরকম যে তার যে কনস্টিটিউয়েন্সি সেখানে জোরদার লোকাল দাবিদার বিজেপির তরফ থেকে, একদমই তাই। এখন বিজেপি এইসব নানা রকম কারণে ফলে নিশ্চিত কিছু বলা যায় না। বা যারা এসেছিলেন অনেক সময় অন্য জগৎ থেকে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় এনে যাদের টিকিট দিয়ে এমপি করেছিলেন, তুলনায় বরঞ্চ রাজ্যসভার যে সাংসদরা তারা আপাতত নিশ্চিন্ত যাপন করবেন। তার কারণ তাদের তৃণমূল থেকে যে 4 জন সাংসদ রাজ্যসভার ইস্তফা দিয়েছে তার মধ্যে 3 জন অলরেডি বিজেপির রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে গেছেন। ওখানে কোনো ওজোর আপত্তি টেকেনি, কারণ তারা তাদের সিটটা স্যাক্রিফাইস মানে করে ইস্তফা দিয়ে এসছে, সেখানে তারা পেয়ে গেছে একদম। এবং তারা রিমেনিং টেনিওরটাই ওই পদে থাকবেন। মানে কেউ যদি 2024 নির্বাচিত হয়ে থাকেন তাহলে তো তার ওই 2029 গিয়ে শেষ হতে 30 পর্যন্ত কি সময় আছে, তো সেইখানে গিয়ে তাহলে রিমেনিং পার্টটাই তারা এখন বিজেপি সাংসদ হিসেবে থাকবে একদম। ঠিক আছে, তারপরে তাদেরটাও দেখা যাবে, কিন্তু তারা আপাতত ওই কদিনের জন্য নিশ্চিত হয়ে এবং যেটা অস্থিরতা আরো সম্ভবত বাড়িয়ে দিচ্ছে। এবং তাদের ওই যে লোকাল কনস্টিটিউয়েন্সির ব্যাপার নেই, দায়বদ্ধতা নেই, তাদের লোকাল কনস্টিটিউয়েন্সির ব্যাপার নেই। ঠিক আছে, তারা রাজ্যসভার সাংসদ, তারা তাত্ত্বিক জায়গায় থাকবেন, তো তাদের ফলে তাদের কোনো মানে অসুবিধার জায়গা নেই। তাদের নিয়ে বিজেপির নিচুতলার কর্মীদের কোনো তাপত্তাপ নেই। কিন্তু এদেরকে নিয়ে একটা প্রবলেম, এবং এইটাই হচ্ছে যে দেখার যে কতটা মসৃণভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য এরা ব্যালেন্সিং করে এটাকে নিয়ে যেতে পারে। ফলে এটা একটা বড় প্রশ্ন এখন, কারণ এদের কাছে দুটো দিকই আছে। এই 20 জনের নাম্বার যেটা দিল্লিতে পার্লামেন্টারি পলিটিক্সের জন্য, পার্লামেন্টের গরিষ্ঠতার জন্য, সংখ্যাগরিষ্ঠতার জন্য ইম্পর্টেন্ট, এটাকে এরা ফেলতে পারছেন না। আবার এটাকে রাখাটাও যে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। ফলে এটা হচ্ছে পুরোপুরি একটা ভারসাম্যের খেলা। এই ভারসাম্যের খেলায় শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা কতটা সফল হন তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে এদের ভবিষ্যৎ, এবং লোকালি কতটাই সমঝোতার জায়গায় বিজেপি নেতাদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে, নিচুতলার সঙ্গে এদের একটা সমঝোতার জায়গায় এনে দিতে পারেন এই দুই শীর্ষ নেতা বা শুভেন্দু অধিকারী যে উদ্যোগটা নিয়েছে তার উপর নির্ভর করছে এদের ভবিষ্যৎ। আপাতত আজকের আলোচনা এ পর্যন্তই। দেখতে থাকুন দ্য ওয়াল।